শোনা যাচ্ছে? একজন একটু রেসপন্স দেবে। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। ঠিক আছে। আমরা আজকে দেখো এবারে যে ক্লাসগুলো একটু অন্যভাবে করাবো বলেছি, যে ইম্পর্ট্যান্ট যে যে টপিকগুলো আছে সেগুলোর উপরে একটু গ্রুপ ডিসকাশন করে নেব স্বাভাবিকভাবেই। সেই জন্য তোমাদেরকেও সমানভাবে অ্যাক্টিভ হতে হবে। আজকের টপিকটা নিয়ে আলাদাভাবে কিছু বলিনি, কারণ এই টপিকটা তোমরা সবাই এর আগে ডেমোর সময়তে বলেছিলে যে আপনি করিয়ে দিন কোন কোনগুলো ইম্পর্ট্যান্ট। তো ডাইনামিক্সটা সেই জন্য ইন্টারাকশন মোডে না গিয়ে যে যে জায়গাগুলো দরকার আমি সেই জায়গাগুলো তোমাদেরকে একটু বলে দেবো। এখান থেকে খুব বেশি কিছু লাগে না, তো যেটুকু বলে দেবো সেটুকু যদি মোটামুটি দেখে যাও সেটা মোর দ্যান এনাফ। তো ডাইনামিক্সের সিলেবাসটা আমি তোমাদেরকে একটু ডিসপ্লে করে দিয়েছি। বিশেষ করে এই সিলেবাসটা হচ্ছে এখন তো যেটা তোমাদের দরকার সেটার জন্যই। এখন আমাদের মেনলি একটু ওয়েট করো, মেনলি আমাদের এখন 9-10-এর জন্য দরকার। তো 9-10-এর জন্য তো এটাই সিলেবাস ছিল, এর বাইরে কোনো কিছু দেখার দরকার নেই। মেনলি যেগুলো লাগে সেটা হচ্ছে ভেলোসিটি এবং অ্যাক্সিলারেশন, তারপরে একটা কংক্রিট নলেজ দরকার আছে। তারপরে মোটামুটি কার্টেশিয়ান পোলার কোঅর্ডিনেটের যে কনসেপ্টগুলো সেই কনসেপ্টগুলোর দরকার আছে। ফোর্স সম্পর্কে যে সমস্ত আইডিয়া বা ফোর্স সেগমেন্ট নিয়ে যে সমস্ত জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো দরকার আছে। ওয়ার্ক পাওয়ার এনার্জি বা কনজারভেশন এগুলো থেকে খুব বেশি কিছু প্রয়োজন নেই, জাস্ট কয়েকটা কি বলবো ইউনিট সম্পর্কে ধারণা দরকার আছে। বাকি সিম্পল হারমোনিক মোশন এখান থেকে বেশ কয়েকটা জিনিস জানার আছে বা মনে রাখতে হয়। 2 ডাইমেনশনাল কার্টেশিয়ান পোলার অলরেডি বলেছি একবার, ওগুলো সম্পর্কে দরকার আছে, আর সেন্টার অরবিট দরকার আছে। তো বেসিক যে যে জায়গাগুলো প্রয়োজন আমি সেই জায়গাগুলো থেকে একটু শুরু করছি বা সেই জায়গাগুলো বলে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমাদের প্রথম যেটা লাগে সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। মোটামুটি এগুলো সবই তোমাদের জানা, এমন নয় যে জানা নয়। একটা জায়গাতে জাস্ট আমি করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তো প্রথম যেটা দরকার সেটা হচ্ছে নিউটনস ল অফ মোশন। নিউটনস ল অফ মোশনের 3টে ক্রাইটেরিয়া থাকে আমরা জানি, ফার্স্ট ল, সেকেন্ড ল, থার্ড ল। তো এই 3টে ল সম্পর্কে আমরা একটু দেখে নেব। তো প্রথম যদি আমরা শুরু করি সেটা হচ্ছে ফার্স্ট ল। ফার্স্ট লর আর একটি নাম আছে যেটা তোমাদেরকে মনে রাখতে হবে। ফার্স্ট লকে আমরা বলি ল অফ ইনার্শিয়া। ফার্স্ট লটা কি ছিল? এ বডি continues in its state of rest or of uniform motion in a straight line unless it is compelled by external force to change the state। আমরা বাংলায় খুব সহজে এটাকে বলতে পারি, অ্যাকচুয়ালি এগুলো বাংলাতে করলে আমাদের খুব সুবিধাও হয়, যে কোনো বস্তুকে যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ না করি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে আর সচল বস্তু চিরকাল সচল থাকবে। এক মিনিট, এই ক্লাসগুলোতে একটু চেষ্টা করবে টাইমে জয়েন করতে, নাহলে এই বারবার জয়েন করাতে গেলে ক্লাসটা হ্যাম্পার হবে। তো এখানে এক্সটার্নাল ফোর্সের রিকোয়ারমেন্ট কি কি, তাহলে এক্সটার্নাল ফোর্সটা কি কি কাজ এখানে করে, তাহলে এক্সটার্নাল ফোর্স থেকে আমরা এখানে কি কি কাজ করাই এক্সটার্নাল ফোর্সের মাধ্যমে? চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট, চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট of a body or to set it in motion। নাম্বার 2, কোন বডি অলরেডি একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করছে, তার স্পিড পরিবর্তন
করতে পারে। চেঞ্জ দ্য স্পিড of a body moving in a straight line. বডির ডিরেকশন অবধি পরিবর্তন করতে পারে। চেঞ্জ দ্য ডিরেকশন in which the body is moving. অ্যাকচুয়ালি যদি ইন শর্ট তুমি বুঝতে চাও যে এই লটা থেকে আমরা কি পাই, ডেফিনেশন অফ ফোর্স পাই। এটা কিন্তু ইন্টারভিউ কোশ্চেন। দিস ল gives ডেফিনেশন অফ ফোর্স। এখান থেকে আমরা কি পাই, ফোর্সের ডেফিনেশন আমরা এখান থেকে পেয়ে থাকি। নাম্বার 2 হচ্ছে ইনার্শিয়া। এই যে আমরা বডির চেঞ্জ ইন পজিশন, একটা বডি কখনোই, নিউটন ফার্স্ট ল বলছে একটা বডি কখনোই তার নিজের থেকে নিজের পজিশনকে চেঞ্জ করতে পারে না যতক্ষণ তার উপরে আমরা এক্সটার্নাল ফোর্স দিচ্ছি। এই প্রপার্টিকে আমরা কি বলি, ইনার্শিয়া। এই জন্য নিউটন ফার্স্ট লকে আমরা ল অফ ইনার্শিয়া বলে থাকি, যেটা প্রথমেই বললাম। এগুলো সবই তোমাদের জানা, কিন্তু এইগুলোই একটু মনে করে, মানে অ্যাকর্ডিং টু দিস সিলেবাস তোমাদেরকে যেটুকু মনে রাখতে হবে আমি সেটুকুই একবার ঘুরিয়ে মনে করিয়ে দিচ্ছি। তাহলে এখান থেকে একটা প্রশ্ন হতে পারে, হোয়াট ইজ ইনার্শিয়া? Inertia. The inability of a body to change its position by itself is called inertia. নিউটনস ফার্স্ট ল অফ মোশনকে আমরা বলে থাকি ল অফ ইনার্শিয়া। নিউটনস ফার্স্ট ল ইকুইভ্যালেন্ট টু ল অফ ইনার্শিয়া, এটাকে আমরা ল অফ ইনার্শিয়া বলে থাকি। ওকে, নেক্সট, তোমরা সবাই জানো মোটামুটি মোমেন্টাম বলতে আমরা কি বুঝি। মোমেন্টাম বলতে আমরা কি বুঝি? মোমেন্টাম অ্যাকচুয়ালি কি মেজারমেন্ট করে, এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। দ্য মোমেন্টাম কি মেজারমেন্ট করে? মোমেন্টাম সবসময়তে কোয়ান্টিটি অফ মোশনকে মেজারমেন্ট করে, এবং সেই কোয়ান্টিটিটা আমরা কিভাবে মেজারমেন্ট করি? প্রোডাক্ট অফ মাস উইথ রেসপেক্টিভ ভেলোসিটি। সে যে ভেলোসিটিতে মুভ করছে তার সাথে প্রোডাক্ট অফ মাস যে কোয়ান্টিটিটা দেয়, দ্যাট ইজ দ্য মোমেন্টাম। দ্যাট ইজ মোমেন্টাম কি দেয়? কোয়ান্টিটি অফ মোশনকে মোমেন্টাম সবসময় মেজারমেন্ট করে। তাহলে মোমেন্টাম সম্পর্কে কতটুকু মনে রাখলে যথেষ্ট? দ্য মোমেন্টাম of a body is the quantity of motion in it. The momentum measured by product of its mass and respective velocity.
তো মোটামুটি ফার্স্ট ল থেকে আমাদের যে যে জায়গাগুলো প্রয়োজন সেগুলো ছিল এইগুলো। তাহলে মার্ক জায়গা কোনগুলো? ফার্স্ট ল কি বলে, এক্সটার্নাল ফোর্স কি কি কাজে লাগে, এই যে তিনটে কাজে লাগে। ফার্স্ট ল কি কিসের কনসেপ্ট দেয়, তুমি ডেফিনেশন অফ ফোর্সও ভাবতে পারো, আবার তুমি ইনার্শিয়া বললে সেটাও চলবে, কোনো অসুবিধা নেই। ইনার্শিয়া বলতে কি বুঝি? ল অফ ইনার্শিয়া মিনস নিউটনের কোন সূত্রটিকে ল অফ ইনার্শিয়া বলা হয়। মোমেন্টাম বলতে আমরা কি বুঝি? মোমেন্টাম অ্যাকচুয়ালি আমাদের সেকেন্ড লর সাথেই রিলেটেড। এবারে আমরা চলে আসছি সেকেন্ড ল। সেকেন্ড লটা খুবই সোজা। ফোর্স ইকুয়ালস টু এম ইন্টু এফ। The rate of change of momentum is proportional to the applied force and takes place in the direction of the straight line in which the force acts. The rate of change of momentum is proportional to the applied force and takes place in the direction of the straight line in which the force act. In which the force act. তাহলে এই লটা কি দেয়? মেথড অফ মেজারিং ফোর্স। This law gives, এই বারবার জয়েন করানো খুব মুশকিল। This law gives method of measuring force. কি পাই? If a force F acts on a particle of mass m which has velocity v, then F equals to m into f, that is m into dv dt. The rate of change of momentum that equals to mf. এটা আমরা লিখতে পারি। এখান থেকে ইউনিট অফ ফোর্সটা একটু মনে রাখবে, ডাইন, পাউন্ডাল, নিউটন, ব্যাস এইটুকুই। যে এর যদি আমরা সিজিএস এ ইউনিট নিই সেটা হবে ডাইন, আর 1 ডাইন ইকুয়ালস টু 1 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। যদি আমরা এফপিএস এ নিই, দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু পাউন্ডাল, 1 পাউন্ডাল 1 পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার। যদি আমরা এমকেএস সিস্টেমে নিই, খুব বেশি কিছু এখান থেকে কোনো এগুলো জিজ্ঞেস করার কথাই না ইউনিট, তবুও যদি জিজ্ঞেস করে আমি তার জন্য বলে দিলাম, দ্যাট কোয়ান্টিটি ইকুয়ালস টু নিউটন, 1 নিউটন ইকুয়ালস টু 1 কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এই ছিল মোটামুটি গ্যাদারিং যেগুলো আমাদের নিউটন সেকেন্ড ল থেকে প্রয়োজন। নেক্সট হচ্ছে থার্ড ল। এটা সবাই জানি আমরা, এভরি অ্যাকশন দেয়ার ইজ ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এই নিয়েই তো আমরা চলছি এখন। টু এভরি অ্যাকশন
to every action there is equal and opposite reaction. To every action there is equal and opposite reaction. এই নিয়েই আমরা এখন চলছি। তো এখানে অ্যাকশন বলতে কি বোঝায়? যে ফার্স্ট বডি সেকেন্ড বডির উপরে যে ফোর্সটা অ্যাপ্লাই করে। রিয়াকশন বলতে রিভার্সটা। এবার আমার এখানে তোমাদের কাছে একটা সিম্পল প্রশ্ন আছে। ধরো একটা মানুষ নৌকার থেকে ঝাঁপ দিল, তাহলে রিয়াকশন বলতে এখানে আমরা কোনটা বুঝবো? একটা মানুষ নৌকার থেকে ঝাঁপ দিল, তাহলে রিয়াকশন একটু পিছনে সরে যাবে। হ্যাঁ বলো। নৌকাটা একটু পিছনে সরে যায়। নৌকাটা একটু পিছনে সরে যায়, দ্যাট ইজ দ্য রিয়াকশন। একদম এই ধরনের মানে মজার ছলের প্রশ্ন কিন্তু তোমাকে জিজ্ঞেস করতে পারে। যেমন এখান থেকে আমি আর একটা জিনিস বলছি, ধরো তোমাকে একটি স্টেটমেন্ট বলে দিল যে অ্যাসেলারেশন ইকুয়ালস টু মুভিং মাস, এগুলো ইন্টারভিউয়ে জিজ্ঞেস করতেই পারে, বাই মুভিং ফোর্স, মুভিং মাস বাই মুভিং ফোর্স, এটা ঠিক না ভুল? অ্যাসেলারেশন ইকুয়ালস টু মুভিং মাস ডিভাইডেড বাই মুভিং ফোর্স, এটা ঠিক? স্যার ভুল ভুল। তাহলে এ ফিজিক্যাল টু এম এফ। হ্যাঁ, তাহলে ঠিকটা কি হবে? এটা তো মুভিং ফোর্স ইকুয়াল টু মুভিং মাস ইনটু অ্যাক্সিলারেশন। তার মানে সঠিকটা হবে অ্যাসেলারেশন ইকুয়ালস টু মুভিং ফোর্স বাই মুভিং মাস, তাই তো? হ্যাঁ, মুভিং মাস, দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ রং। এটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। মোটামুটি আমরা এই কনসেপ্ট থেকে যেটুকু বুঝলাম, এই তিনটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। নেক্সট হচ্ছে এই যে একটা কোশ্চেন আমি রাখছি, কোশ্চেনটা তোমাদের খুব, নিউটনের যে তিনটে ল, ক্যান উই ডিডাক্ট Newton's second law from third law? আমরা নিউটন সেকেন্ড লকে নিউটন থার্ড ল থেকে ডিডাক্ট করতে পারি? সরি, ডিডাক্ট শব্দটা ভ্যালিড নয়, ডিডিউস শব্দটা ভ্যালিড। Can we deduce Newton's second law from Newton's third law? পারি? স্যার ফার্স্ট ল থেকে তো সেকেন্ড লটা করা যায়, থার্ড ল থেকে এটা মনে নেই। অ্যাকচুয়ালি এখানে একটা কনসেপ্ট খুব ভালোভাবে মনে রাখবে, নিউটনস থ্রি লজ আর ইন্ডিপেন্ডেন্ট। যেটা মনে রাখবে সেটা হচ্ছে নিউটনস থ্রি লস অফ মোশনস আর অলওয়েজ ইন্ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এটা একটা কিন্তু খুব ভাইটাল প্রশ্ন। বোঝা গেল? বুঝতে পেরেছো? এটা হ্যাঁ এটা স্যার। কিন্তু ইন্টারভিউ কোশ্চেন। আচ্ছা, ধরো একটা পার্টিকল মুভস আন্ডার এ ফোর্স এফ। দাঁড়াও এক মিনিট। ইফ এ পার্টিকল মুভস আন্ডার এ ফোর্স এফ, তাহলে তার ভেলোসিটি যে কোনো ডিরেকশনে যেতে পারে? ভেবে বলো। তোমরা অ্যাসেলারেশন দিয়েই বলো না কেন। ধরো একটা পার্টিকল একটা সার্টেন ফোর্স এফ এর আন্ডারে অ্যাক্ট করেছে, তাহলে তার অ্যাসেলারেশন যে কোনো ডিরেকশনে যেতে পারে? ভেলোসিটির উপর ডিপেন্ড করবে না, ভেলোসিটি যে ডিরেকশনে থাকবে সেই ডিরেকশনে হবে না। আচ্ছা, আমরা যখন
সিম্পল তোমাকে বোঝাই, ধরো আমরা ফোর্স পড়েছিলাম, ফোর্স পড়ছে সেদিকেই তো হবে। এম ডি টু এক্স ডিটি টু কোন বরাবর কাজ করে? বলো। এম ডি টু এক্স ডিটি টু কোন বরাবর কাজ করে? এক্স অ্যাক্সিস বরাবর। ইন দ্য ডিরেকশন অফ এক্স ইনক্রিজিং, তাই তো? হ্যাঁ। এবার ধরো একটা ফোর্সকে আমরা টুয়ার্ডস অরিজিন ছুড়লাম, তাহলে সে কি এম ডি টু এক্স ডিটি টু বরাবর কাজ করে? করে না বলেই তো আমরা যখন অ্যান্সার মানে ইকুয়েশন অফ মোশন লিখি তখন মাইনাস দিই, তাই না? হ্যাঁ স্যার। তার মানে একটা পার্টিকেল একটা সার্টেন ফোর্সের আন্ডারে কাজ করতেই পারে, তাহলে অ্যাক্সিলারেশনকে যে সেই ডিরেকশনেই কাজ করতে হবে তার কিন্তু কোনো মানে নেই, তাই না? অ্যাক্সিলারেশন যে কোনো ডিরেকশনে কাজ করতে পারে, তার জন্যই তো আমরা কম্পোনেন্ট নিই। দেখা যাচ্ছে এই বরাবর এম ডি টু এক্স ডিটি টু আছে, ফোর্স অ্যাক্সিলারেশন এই বরাবর যাচ্ছে, তার জন্যই তো আমরা কস থিটা দিয়ে কম্পোনেন্ট নিই। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ স্যার। এটা এটা কিন্তু এটা মনে রাখবেন। ইফ এ পার্টিকেল if a particle moves under a force F, then its acceleration may be in any ডিরেকশন। অ্যাক্সেলারেশন যে কোনো ডিরেকশনে যেতে পারে। তোমরা একটু 2 মিনিট হোল্ড করবে, আমি একটু 2 মিনিট আসছি। হ্যাঁ, একটা বিশেষ কারণে একটু আমাকে স্টপ করতে হচ্ছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তো মোটামুটি নিউটনস ল থেকে এই জায়গাগুলো তোমরা মনে রাখবে। নেক্সট হচ্ছে আমাদের খুব সুন্দরভাবে আমরা অনার্সে পড়ে থাকি, সেটা হচ্ছে কোঅর্ডিনেট অ্যাক্সিস বরাবর ভেলোসিটি। এটা খুব সহজ জায়গা। ভেলোসিটিজ অ্যালং কোঅর্ডিনেট অ্যাক্সেস, এটা মোটামুটি আমাদের সকলের জানা, আমরা সবাই মোটামুটি এটা পড়েছি। ও এক্স ও ওয়াই এই একটি সার্টেন পয়েন্ট যেটাকে আমরা বলি পি এক্স ওয়াই, এর আমরা এক্ষেত্রে কি জানি, এক্স অক্ষ বরাবর আমরা কম্পোনেন্ট অফ ভেলোসিটি পেয়ে থাকি, ওয়াই অক্ষ বরাবর পেয়ে থাকি। কিন্তু এখান থেকে মনে কি কি রাখতে হয় আমি লিখে দিচ্ছি, এবং কোন জায়গাটাতে সতর্ক হবে উত্তর দেওয়ার ক্ষেত্রে আলাদা করে ছবি ডিসপ্লে করার খুব বেশি প্রয়োজন নেই। এখান থেকে সহজ যে জিনিসগুলো মনে রাখবে, দ্য কম্পোনেন্ট অফ ভেলোসিটি parallel to x-axis equals to dx dt equals to x dot the component of velocity parallel to y-axis equals to dy dt y dot
মেন যে জায়গাটিতে সতর্ক হবে, ধরো তোমাকে ইন্টারভিউ বোর্ডে যদি জিজ্ঞেস করে টু ডাইমেনশনাল মোশনের ক্ষেত্রে, সেটা কার্টেশিয়ান বা পোলার অবশ্যই মেনশন করে দেবে, ভেলোসিটি কত হয়। ভেলোসিটি শব্দটি যদি তোমাকে জিজ্ঞেস করে, তার মানে দ্যাট ইকুয়ালস টু দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি, দ্যাট ইজ স্কোয়ার রুট অফ এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার। The magnitude of resultant velocity, that is velocity, is given by square root of x dot square plus y dot square, এটা আমরা বলে থাকি। এবং যদি জিজ্ঞেস করে যে রেজাল্ট্যান্ট ভেলোসিটি কোন অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এক্স অক্ষের সাথে ট্যান ইনভার্স ওয়াই ডট বাই এক্স ডট, অ্যান্ড এটাও লিখে দিচ্ছি, ডিরেকশন অফ দ্য রেজাল্ট্যান্ট ভেলোসিটি with x-axis is tan inverse y dot by x dot. ডিরেকশন সাধারণত জিজ্ঞেস করে না, ভেলোসিটি জিজ্ঞেস করে, ওই চিট করার জন্য ভেলোসিটি, যাতে তুমি এক্স অক্ষের প্যারালালটা বা ওয়াই অক্ষের প্যারালালটা বলে দাও, যে কোনো ইয়েতে সেটা এর ইন্টারভিউ এগুলো জিজ্ঞেস করে, তো ভেলোসিটির জায়গাটা একটু সতর্ক হবে। সিমিলার ফর অ্যাসিলারেশন, acceleration parallel to x-axis equals to d2x dt2 x double dot. Acceleration parallel to y-axis d2y dt2 y double dot. তাহলে এখানেও তোমাকে যদি অ্যাসেলারেশন জিজ্ঞেস করে, দ্যাট ইজ দ্য ইকুয়ালস টু রেজাল্ট্যান্ট অ্যাসেলারেশন। দ্য ম্যাগনিটিউড অফ resultant acceleration is square root of x double dot that square plus y double dot that square. Similarly, the direction of the resultant acceleration makes angle tan inverse y double dot by x double dot with x-axis, and direction of the resultant acceleration with x-axis is tan inverse y double dot by x double dot, that is tan inverse d2y dt2 by d2x dt2. এবারে চলে, হ্যাঁ বলো। एक क्वेश्चन से सर, अगर वाई एक्सिस लेंगे तो tan इनवर्स x डॉट बाई एक्स डबल डॉट बाई वाई डबल डॉट हो जाएगा सर, हाँ उल्टा हो जाएगा। अगर डायरेक्शन ऑफ एक्सेलरेशन विथ वाई एक्सिस ले लेंगे तो वो उल्टा हो जाएगा, एक्स tan इनवर्स x डबल डॉट बाई वाई डबल डॉट पाई बाई 2 माइनस होगा, ठीक है, पाई बाई 2 माइनस होगा, माइनस हो जाएगा। अच्छा पाई बाई 2 से माइनस होगा। अच्छा ठीक है। এটা গেল কার্টেশিয়ান প্যাটার্ন। নেক্সট হচ্ছে রেডিয়াল অ্যান্ড ট্রান্সভার্স ভেলোসিটিজ, দ্যাট ইজ পোলার প্যাটার্ন। রেডিয়াল ভেলোসিটি মিন্স দ্য রিজল্ট পার্ট অফ দ্য ভেলোসিটি অ্যালং রেডিয়াস ভেক্টর। এইটাই তোমাকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ইজ রেডিয়াল ভেলোসিটি? The result part of velocity along radius vector is radial velocity, and the result part of velocity perpendicular to radius vector is transverse velocity. তাহলে আমরা পোলারের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিসেবে কার্ভটিকে r equals to f theta ফরম্যাটে নিয়ে থাকি। The result part
of the velocity along the radius vector equals to radial velocity equals to r dot. The result part of the velocity perpendicular to radius vector equals to transverse velocity equals to r d theta dt. একই রকম ভাবে রেডিয়াল অ্যাসেলারেশন এবং ক্রস রেডিয়াল বা ট্রান্সভার্স অ্যাসেলারেশন, রেডিয়াল অ্যাসেলারেশন equals to the component of acceleration along the radius vector equals to d2r dt2 minus r d theta dt তার স্কোয়ার, d2r dt2 minus r theta dot তার স্কোয়ার। একই রকম ভাবে ট্রান্সভার্স অ্যাসেলারেশন কম্পোনেন্ট অফ অ্যাসেলারেশন পারপেন্ডিকুলার টু রেডিয়াস ভেক্টর, তাহলে ট্রান্সভার্স অ্যাসেলারেশন ট্রান্সভার্স বা ক্রস রেডিয়াল দুটোই লেখা থাক equals to the component of acceleration perpendicular to radius vector 1 upon r ddt of r square d theta dt. This is the transverse acceleration. নেক্সট হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি। এই অ্যাঙ্গুলার ভেলোসিটি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে বেশি কিছু এখান থেকে তোমাকে কখনোই জিজ্ঞেস করবে না। অ্যাঙ্গুলার ভেলোসিটি মিনস তোমাকে শুধু জিজ্ঞেস করবে যে অ্যাঙ্গুলার ভেলোসিটির এক্সপ্রেশনটা কি, অ্যাঙ্গুলার অ্যাসেলারেশনের এক্সপ্রেশনটা কি। অ্যাঙ্গুলার ভেলোসিটি ডি থিটা ডিটি, এটাকে আমরা বলি অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার অ্যাসেলারেশন d2 theta dt2 theta double dot, this is the angular acceleration. এইবার তোমাকে এখান থেকে কি মনে রাখতে হবে, the relation between angular velocity and linear velocity, এইটা কিন্তু ইম্পর্টেন্ট, যে অ্যাঙ্গুলার ভেলোসিটি এবং লিনিয়ার ভেলোসিটির মধ্যে সম্পর্কটা কি। d theta dt equals to vp by r square. relation between angular and linear velocities. Okay, d theta dt equals to vp by r square, যেখানে p হচ্ছে p এর স্ট্যান্ডার্ড নোটেশন যেটা আমরা বুঝি, লেন্থ অফ পারপেন্ডিকুলার টু দ্য ট্যানজেন্ট, যে পয়েন্ট আমরা বিচার করছি সেই পয়েন্টে ফ্রম দ্য পোল। ওকে, আর ভি হচ্ছে লিনিয়ার ভেলোসিটি সবাই জানে, আর ডি থিটা ডিটি হচ্ছে আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি। ওকে, এটা স্ট্যান্ডার্ড একদম, মানে পি এর নোটেশন বা আর এর নোটেশন এগুলো তো আলাদা করে বলার প্রয়োজন হয় না। পি হচ্ছে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম পোল টু দ্য ট্যানজেন্ট অ্যাট সাম পয়েন্ট পি। এগুলো আমাদেরকে একটু মনে রাখতে হয়। এবারে এখান থেকে দেখবে ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশন, নর্মাল অ্যাসেলারেশন, এগুলো আলাদা করে আর পড়া লাগে না, বা এগুলো তোমাকে আলাদাভাবে কখনো জিজ্ঞেস করবেও না, বা তোমাদের এই যে সিলেবাস এখানে মেনশন করা আছে এখানে যতই যাই লেখা থাক এখানে বলা আছে কিন্তু ট্যানজেনশিয়াল অ্যান্ড নর্মাল কম্পোনেন্ট অফ ভেলোসিটি অ্যান্ড অ্যাসেলারেশন মুভিং অ্যালং এ প্লেন কার্ভ। যদি মনে রাখতে চাও সিম্পল মনে রাখবে ট্যানজেনশিয়াল ভেলোসিটি বলতে আমরা বুঝি ডিএসডিটি,
আর নর্মাল ভেলোসিটি কিন্তু সেইখানে জিরো হয় সব সময়তে। ইন দ্যাট কেস নর্মাল ভেলোসিটি সবসময়তে কিন্তু জিরো হয়, কারণ আমরা ট্যানজেন্ট বরাবর যে ভেলোসিটি সেটাকে বলি ট্যানজেনশিয়াল ভেলোসিটি। কোন একটা পার্টিকেল কোন একটা কার্ভে মুভ করছে, তার ট্যানজেন্ট বরাবর ভেলোসিটি সেটা হয় ডিএসডিটি, আর অটোমেটিক্যালি তার কম্পোনেন্ট যদি আমরা নিই এই বরাবর, সেটা হবে সবসময়তে জিরো। ওকে, ট্যানজেনশিয়াল ভেলোসিটি এগুলোকে খুব একটা জোর দেওয়ার দরকার নেই, আমি জাস্ট একটু বলে দিচ্ছি। ট্যানজেনশিয়াল ভেলোসিটি সেটাকে আমরা মেজারমেন্ট করি ডিএসডিটি দিয়ে, আর নর্মাল ভেলোসিটি ইন দ্যাট কেস অবশ্যই কিন্তু সেক্ষেত্রে সেটা হবে জিরো, কারণ ভেলোসিটির কম্পোনেন্ট অ্যালং দ্য নর্মাল আমরা কিছু পাবো না। ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশন ভিডিভিডিএস বা ডি2এস/ডি2 দুটোই বলা যায়। ট্যানজেনশিয়াল অ্যাসেলারেশন যে যে জায়গাগুলো জোর দেওয়ার, আমি পড়ানোর সময় খেয়াল করবে আমি জোর দিচ্ছি, সেই জায়গাগুলো বা সেই প্রশ্নগুলো একটু মনে রাখবে। ডাইনামিক্সে খুব বেশি কিছু প্রয়োজন হয় না। নর্মাল অ্যাসেলারেশন v²/ρ, রো মিনস রেডিয়াস অফ কার্ভেচার, এগুলো জাস্ট একটু বলার দরকার, সেই জন্য বলে দিলাম। এগুলোর থেকে খুব বেশি কিছু লাগে না। একই রকম ভাবে যদি তুমি রেজাল্ট্যান্ট অ্যাসেলারেশন এক্ষেত্রে চাও, তাহলে রেজাল্ট্যান্ট অ্যাসেলারেশন হবে √, d2s/d2 তার স্কোয়ার, খুব ইম্পর্টেন্ট এই অংশটা নয়, v²/ρ তার স্কোয়ার। এবং রেজাল্ট্যান্ট অ্যাসেলারেশন এক্স অক্ষের সাথে যদি এই ট্যানজেন্টের সাথে যদি আলফা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ইফ resultant acceleration makes an angle alpha with tangent at P, then alpha equals to tan inverse v²/ρ by d2s/dt2, এটা আমরা লিখতে পারি। এবারে একটা খুব কমন প্রশ্ন এখান থেকে হয়, মনে রাখতে পারো চাইলে, যদি কারোর ক্ষেত্রে কোনো পার্টিকেলের ক্ষেত্রে রেডিয়াল এবং ট্রান্সভার্স ভেলোসিটি প্রপোর্শনাল হয়, তাহলে সেই পাথটা কিরকম পাথ হয়? মনে থাকার কথা, বলতে পারবে? কোনো পার্টিকেলের ক্ষেত্রে রেডিয়াল এবং ট্রান্সভার্স, হ্যাঁ বলো, ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল হয় সেক্ষেত্রে। এটা খুব কমন প্রশ্ন, সেই জন্যই জিজ্ঞেস করলাম। ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল হয়, ইন দ্যাট কেস আমরা সেটাকে বলি ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। আচ্ছা, নেক্সট আমরা চলে যাব প্রজেক্টাইল। আচ্ছা, তোমরা প্রথমে আমাকে একটু বলো যে প্রজেক্টাইল বলতে তোমরা কি বোঝো? একটা প্যারাবোলিক কার্ভ হয়। আচ্ছা, ধরো আমি একটা সিম্পল জিনিস জিজ্ঞেস করছি, একটা বোমকে আমরা এরোপ্লেন থেকে ফেলে দিলাম, এটা কি প্রজেক্টাইল হবে? বা রকেট লঞ্চ যেগুলো হয় সেটা কি প্রজেক্টাইল হবে? না 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 স্যার। তাহলে প্রজেক্টাইল কোনটা হবে? মানে একটা বলকে ধরুন আমি এখান থেকে ছুটছি উপর দিকে, তাহলে ওই বলটা প্যারাবোলিক শেপ নিয়ে নিচে গিয়ে পড়ে। আচ্ছা, সেটা হবে প্রজেক্টাইলের এক্সাম্পল, তাই তো? আমার সেটাই মনে হয়। আচ্ছা, ঠিক আছে, আমি প্রজেক্টাইলের ডেফিনেশনটাকে প্রথমে লিখি, তারপরে আমি বিষয়টা ক্লিয়ার করছি। এই জায়গাটাতে একটু নলেজটা থাকার দরকার আছে, আর কিছুই না। একটু নলেজটা থাকলে আর কোনো সমস্যা নেই, মানে এই কনসেপ্টটা থেকে একটু দূরে সরে আসতে হবে। আমরা সাধারণত বলি প্রজেক্টাইল, আমরা যেটা পড়ি সেটা একটা প্যারাবোলা। প্রজেক্টাইলের সিম্পল ডেফিনেশন হচ্ছে এ পার্টিকেল or a body when thrown up, obviously at an angle with horizontal, at an angle with horizontal or down, is called projectile. যে পয়েন্ট থেকে আমরা প্রজেক্ট করি দ্যাট ইজ কল্ড দ্য পয়েন্ট অফ প্রজেকশন, এগুলো আলাদা করে লিখছি না। আর যে পাথটাকে সে ফলো করে দ্যাট ইজ কল্ড দ্য ট্র্যাজেক্টরি। এবারে দেখো, যখন পার্টিকেলটা থ্রোন আপ অ্যাট অ্যান অ্যাঙ্গেল উইথ হরাইজন্টাল,
সে ফাইনালি গিয়ে কিন্তু গ্র্যাভিটির আওতাতেই পড়ছে। যখন তাকে আমি ডিরেক্টলি ইন ডাউন করছি তখন সে ডিরেক্টলি গ্র্যাভিটির আওতাতেই পড়ছে। দুটো ক্ষেত্রে একটা অফ গ্র্যাভিটি এটা কিন্তু কাজ করছে। এবং আমি যেটা তোমাকে জিজ্ঞেস করলাম, সিম্পল পরীক্ষায় জিজ্ঞেস করার মতো প্রশ্নই সেটা, যে একটা বোমকে যদি আমরা এরোপ্লেন থেকে ফেলি, ইজ দ্যাট এক্সাম্পল অফ প্রজেক্টাইল? ডেফিনেটলি সেটা এক্সাম্পল অফ প্রজেক্টাইল। আমাদের এই কনসেপ্টটাতে একটু সরে আসতে হবে যে শুধুমাত্র নিক্ষেপ, যে একটা স্যাটেলাইটকে আমরা রকেট দিয়ে লঞ্চ করলাম, সেটাও এক্সাম্পল অফ প্রজেক্টাইল। কারণ ইন আইদার কেস সে কিন্তু গ্র্যাভিটির আওতাতেই আসবে। কোথাও গ্র্যাভিটির জন্য প্লাস হতে পারে, কোথাও মাইনাস হতে পারে। ইকুয়েশন অফ প্রজেক্টাইল আমরা যেটা পড়ে থাকি ইন জেনারেল, ওটা আমাদেরকে পড়ানো হয় ওইভাবে, তাই। কিন্তু তার মানে এই নয় যে বোম যদি উপর থেকে পড়ে সেটা প্রজেক্টাইল হবে না, সেটাও প্রজেক্টাইল হবে। বোমটা না পড়ুক সেই বলে এই অবস্থাতে। বোঝা গেল? এই কনসেপ্টটা ক্লিয়ার হলো? স্যার তাহলে যদি ওপর থেকে পড়ে তাহলে সেটা প্যারাবোলা কি করে হবে? না, সেটাই তো আমি বললাম যে আমাদেরকে ওটা পড়ানো হয়, ওটা আমাদেরকে ওইভাবে পড়ানো হয়, তাই। কিন্তু প্রজেক্টাইলের কনসেপ্টটা আমি ক্লিয়ার করে দিলাম যে যদি প্রজেক্টাইল আমরা কনসিডার করি উপর থেকে ফেলা, দ্যাট ইজ অলসো এন এক্সাম্পল অফ প্রজেক্টাইল। এই কনসেপ্টটাকে ক্লিয়ার রাখো, আর কিছু না। তোমাকে ওই প্যারাবোলা, তার টাইম অফ ফ্লাইট কত, তার লোয়েস্ট ভ্যালু কত, হাইয়েস্ট, এসব কেউ জিজ্ঞেস করবে না। ইন্টারভিউয়ে জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ তোমরা তো প্রজেক্টাইল পড়েছো, প্রজেক্টাইল বলতে কি বোঝো, বা আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ইজ দিস এ প্রজেক্টাইল? কনসেপ্টটা ক্লিয়ার থাক যে প্রজেক্টাইল বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি। বোঝা গেল? নেক্সট আমরা চলে যাবো সিম্পল হারমোনিক মোশন। এখান থেকেও বহু কিছু আছে, ড্যাম্পড মোশন, এগুলো আমরা থিওরি করানোর সময় পড়িয়েছিলাম। এখানে আমরা সিম্পল কয়েকটা জিনিস মনে রাখবো, যে সিম্পল হারমোনিক মোশন বলতে কি বুঝি, সিম্পল হারমোনিক মোশনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি, পিরিয়ডিক টাইম বিষয়টা কি, আমরা ফ্রিকোয়েন্সি বলতে কি বুঝি, এই সার্টেন কয়েকটা জিনিস আমাদেরকে শুধু মনে রাখতে হবে। তো প্রথম হচ্ছে এসএইচএম বলতে আমরা কি বুঝি। একটা পার্টিকেল এসএইচএম ফর্ম করে কখন, যদি সে একটা স্ট্রেট লাইন বরাবর মুভ করবে এবং তার অ্যাক্সেলারেশন ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্ট and proportional to the distance of the particle from the fixed point. This is called an SHM. SHM এর এই ডেফিনেশনটা ক্লিয়ার ভাবে থাকতে হবে। জরুরি নয় যে থ্রু আউট মুখস্থ থাকবে, কনসেপ্টটা যেন থাকে, আমি যেন তাকে বোঝাতে পারি যে হ্যাঁ SHM বলতে আমরা সাধারণত এইটাকেই বুঝি। A particle is said to perform SHM if it moves in a straight line so that its acceleration is always directed towards a fixed point in the line and is proportional to the distance of the particle from the fixed point. এই কনসেপ্টটা যেন আমাদের ক্লিয়ার থাকে, যেটা আমি বললাম এই কনসেপ্টটা যেন আমাদের ক্লিয়ার থাকে। নেক্সট হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম সাধারণত আমরা যেটা লিখি d2x dt2 ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স। এখানে অনেক বিতর্ক আসতে পারে যে আমরা d2x dt2 ইকুয়ালস যদি মাইনাস মিউ ইন্টু এক্স মাইনাস আলফা লিখি, ডেফিনেটলি এটা যদি এসএইচএম এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয় ওটাও হবে, শুধু আলফা ডিস্টেন্স স্লাইড করে আছে, ট্রান্সলেট করে আছে, এতে কোনো সমস্যা নেই। আমরা স্ট্যান্ডার্ডটাকে মনে রাখি d2x dt2 ইকুয়ালস টু মাইনাস মিউ এক্স, এটা আমাদের স্ট্যান্ডার্ড রেজাল্ট। এখানে আর কি কি মনে রাখতে হয়, ভেলোসিটি যদি v হয়, v
ভি স্কোয়ার ইকুয়ালস টু মিউ ইন্টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা আমাদেরকে মনে রাখতে হয়, সিম্পল ভেলোসিটির ফর্মুলা। এখানে এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় অ্যামপ্লিটিউড। এ ইকুয়ালস টু অ্যামপ্লিটিউড অফ মোশন। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে এটার সিগনিফিক্যান্সটা কি, দ্য সিগনিফিক্যান্স অফ এ is the distance, A is the distance of the extreme points from the center of the oscillation. A is the distance of the extreme points from the center of the oscillation. এবারে এখান থেকে আর কি কি মনে রাখতে হয় আমি একটু আগেই বললাম, টাইম পিরিয়ড অফ অসিলেশন, টাইম পিরিয়ড অফ অসিলেশন, টাইম টাইম পিরিয়ড অফ অসিলেশন। টাইম পিরিয়ড অফ অসিলেশন বলতে আমরা কি বুঝি? যে একটা এক্সট্রিম পয়েন্ট থেকে আর একটা এক্সট্রিম পয়েন্টে গিয়ে ফিরে আসা যে টোটাল টাইম ফ্লাইটটা, দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড অফ অসিলেশন। দ্য টাইম অফ এ কমপ্লিট অসিলেশন, complete oscillation from one extreme point to the other and back again is called the time period of oscillation, and that quantity equals to 2 pi by root mu. এবার হচ্ছে ফ্রিকোয়েন্সি n 1/t, এটাও আমরা মনে রাখব। ফ্রিকোয়েন্সি n, the frequency is the number of oscillations made in 1 second. যদি t টাইম পিরিয়ড হয় তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে 1/t। if t be the time period, then n equals to 1/t. মোটামুটি SHM থেকে আমাদেরকে এইটুকুই মনে রাখতে হয়। আর একটা জিনিস এখানে একটু মনে রাখবে, সেটা হচ্ছে হুকস ল, টেনশন প্রপোর্শনাল টু এক্সটেনশন পার ইউনিট লেন্থ। যেহেতু আমাদের হুকস ল বহু জায়গাতে কাজে লাগে, তোমাকে হুকস ল জিজ্ঞেস করতেই পারে। টেনশন proportional to extension per unit length। দেখা যাচ্ছে ইনিশিয়াল লেন্থ ছিল l, তার এক্সটেনশন হয়েছে x, তাহলে হুকস ল বলছে দ্যাট প্রপোর্শনাল টু x বাই l। এবার তোমাকে এখান থেকে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, ধরো একটা পার্টিকেল SHM ফর্ম করছে, তাহলে পার্টিকেলটি কখনো কি ইলেকট্রিক পাথ জেনারেট করতে পারে? পারে। একটা পার্টিকেল SHM ফর্ম করেছে, সে কি ইলেকট্রিক পাথ জেনারেট করতে পারে? না, তা পারবে না। সে কখনোই ইলেকট্রিক পাথ জেনারেট করতে পারে না। ওকে, নেক্সট হচ্ছে সেন্ট্রাল ফোর্স। আমরা এবার শেষ দিকে চলে এসেছি প্রায়।
সেন্ট্রাল ফোর্স অ্যান্ড সেন্ট্রাল অরবিট, এই জায়গাটিতে একটু বেশি গুরুত্ব দেবে। সেন্ট্রাল ফোর্স, সেন্ট্রাল অরবিট। হোয়াট ইজ সেন্ট্রাল ফোর্স? সেন্ট্রাল ফোর্স, যদি ফোর্সটি টুয়ার্ডস এ ফিক্সড পয়েন্টের দিকে থাকে, then the force is known as central force. If a force is always directed towards a fixed point, then it is known as central force. নেক্সট হচ্ছে সেন্ট্রাল অরবিট। সেন্ট্রাল অরবিট, কোন একটা পার্টিকেল সেন্ট্রাল ফোর্সের আন্ডারে মুভ করছে, তাহলে সে যে পাথটাকে ক্রিয়েট করবে দ্যাট উইল বি দ্য সেন্ট্রাল অরবিট। অ্যান্ড রিমেম্বার, সেন্ট্রাল অরবিট ইজ অলওয়েজ এ প্লেন কার্ভ। এটা কিন্তু একটা কোশ্চেন। সেন্ট্রাল অরবিট অলওয়েজ কি ধরনের কার্ভ ফর্ম করে? অলওয়েজ এ প্লেন কার্ভ। দ্য পাথ described by a particle moving under action of a central force is known as central orbit. যেটা মনে রাখবে, সেন্ট্রাল অরবিট ইজ অলওয়েজ এ প্লেন কার্ভ। সেন্ট্রাল অরবিট সবসময় একটা প্লেন কার্ভ। এবারে হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট। তোমাকে যদি কিছু না বলে দেয় বা সিম্পলি যদি জিজ্ঞেস করে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, তুমি ডিফারেন্সিয়াল ইকুয়েশন স্ট্যান্ডার্ড যেটা জানো, d2u dθ2 প্লাস ইউ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। এর বেশি এক্সপ্লেনেশনের প্রয়োজন নেই, কারণ এখানে সবাই ইউজুয়াল মিনিং ফলো করে। এফ মিনস দ্য সেন্ট্রাল ফোর্স, দ্যাট ইজ টুয়ার্ড সেন্টার। বাট তোমাকে যদি এইভাবে জিজ্ঞেস করে যে একটা ইকুয়েশন ধরো, একটা পাথ অফ দ্য পার্টিকেল ধরো অ্যাওয়ে ফ্রম দ্য অরিজিন বা অ্যাওয়ে ফ্রম দ্য ফিক্সড পয়েন্ট এফ ফোর্স কাজ করছে, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন কি হবে? তখন ইকুয়েশনটা কিন্তু স্লাইটলি চেঞ্জ হবে, d2u dθ2 প্লাস ইউ ইকুয়ালস টু মাইনাস এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তাই কিছু যদি না বলে, সিম্পল ইকুয়েশন সিম্পল ভাবে বলবে এবং সেটা অলওয়েজ ইউজুয়াল মিনিং ফলো করে। আর যদি সেখানে কোনো রিকোয়ারমেন্ট দিয়ে দেয়, তাহলে সেটা তোমাকে সেইভাবে চেঞ্জ করে বলতে হবে। তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, তার দুটো ফর্ম আছে, একটা হচ্ছে পেডাল ফর্ম আর একটা হচ্ছে নর্মাল ফর্ম। আমরা সাধারণত দুটো ফর্মই মনে রাখবো এবং দুটোই টুয়ার্ডস অরিজিন হিসাবে আমাদের কিন্তু এটা ন্যাচারালি থাকে। এবার চেঞ্জ করলে চেঞ্জটা ধরে তুমি বলবে। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট আমরা সাধারণত কি লিখি? d2u dθ2 প্লাস ইউ ইকুয়ালস টু এফ বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, যেখানে ইউ 1/r, এফ তো আমি বলেই দিলাম, এটা হলো স্ট্যান্ডার্ড ফ্যাক্টর। ইন পেডাল ফর্ম এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপি ডিআর ইকুয়ালস টু এফ, এটা হলো পেডাল ফর্ম। পি এখানে স্ট্যান্ডার্ড রেজাল্ট ফলো করে। P হচ্ছে length of the perpendicular drawn from the pole to the tangent to the curve at some point P। এটাও আলাদা করে মেনশন করার বা এক্সপ্লেন করার কিছু নেই, যতক্ষণ না তোমাকে জিজ্ঞেস করছে। যদি জিজ্ঞেস করে তাহলে সেটা তুমি বলতে পারো। হোয়াট ইজ এইচ আর স্কোয়ার ডিথিটা ডিটি, এগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ফরম্যাট সবসময়। এরিয়াল ভেলোসিটি,
এরিয়াল ভেলোসিটি ইকুয়ালস টু আর স্কোয়ার ডি থিটা ডিটি বাই 2 দ্যাট ইজ এইচ বাই 2। এবার তোমাকে যদি জিজ্ঞেস করে যে এক্ষেত্রে আমরা টাইম ক্যালকুলেশন কিভাবে করি, টাইম ক্যালকুলেশন কিন্তু আমরা এইচ ইকুয়ালস টু আর স্কোয়ার ডি থিটা ডিটি এখান থেকেই ক্যালকুলেট করি। এটা আলাদা করে লেখালেখির কোনো প্রয়োজন নেই, এটা জিজ্ঞেস করারও কথা না। ভেলোসিটির ফর্মুলা কি হবে? ভেলোসিটির ফর্মুলা এক্ষেত্রে স্ট্যান্ডার্ড রেজাল্ট ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডি থিটা তার স্কোয়ার। এটা স্ট্যান্ডার্ড রেজাল্ট, আমরা স্ট্যান্ডার্ড ভাবেই মনে রাখবো। এখানে কোনোদিন তোমাদেরকে ওই ফোর্সের ফর্মুলা জিজ্ঞেস করতে পারে না। কেন? কারণ ওটা মনে রাখা বা মুখস্থ রাখা কারোর পক্ষে সম্ভব না। কোন ফর্মুলাটি বলছে আশা করি নিশ্চয়ই বুঝতে পারছো, যে আমরা যদি ইকুয়েশন লিখি আর টু দি পাওয়ার এন ইকুয়ালস টু এ টু দি পাওয়ার, এটা তোমাদের ইয়েতে আমি করিয়েছিলাম, মানে থিওরির জন্য করিয়েছিলাম, পরীক্ষার জন্য। এ টু দি পাওয়ার এন কস এন থিটা, তাহলে এন ইকুয়ালস টু 1 এর ক্ষেত্রে সার্কেল হয়, সেক্ষেত্রে ফোর্স হয় কে বাই আর টু দি পাওয়ার 5। ওগুলো এখানে ম্যাটার নয়, ওগুলো এখানে জিজ্ঞেস করতে পারে না। নেক্সট চলে যাবে অ্যাপস, মানে যা যা তোমাকে জিজ্ঞেস করতে পারে। নেক্সট চলে যাবে অ্যাপস। হোয়াট ইজ অ্যাপস? এইটা তোমাকে জিজ্ঞেস করতে পারে। যে অ্যাপস বলতে তুমি কি বোঝো? একটা পয়েন্ট সেই পাথের উপরে যেখানে ভেলোসিটি ইজ পারপেন্ডিকুলার টু রেডিয়াস ভেক্টর। তাহলে অ্যাপস মিন্স এ পয়েন্ট on the path at which the velocity is perpendicular to the radius vector is called an apse। এবারে হচ্ছে প্রপার্টি অফ অ্যাপস। অ্যাপস এর ক্ষেত্রে কি কি মনে রাখতে হয়? অ্যাপস এর ক্ষেত্রে পি ইকুয়ালস টু আর হবে, দ্যাট ইজ ওই পয়েন্টের জন্য। যদি আমরা ইউ দিয়ে ভাবি, ইউ ইকুয়ালস টু 1 বাই আর, ডি ইউ ডি আর 0 হবে, ডি আর ডি থিটা 0 হবে। এগুলো অ্যাপস এর ক্ষেত্রে একটা স্ট্যান্ডার্ড প্রপার্টি। এবং অ্যাপস এর ক্ষেত্রে আমরা কি বলি? রেডিয়াস ভেক্টর আইদার ম্যাক্সিমাম অর মিনিমাম, দ্যাট ইজ এখান থেকেই পাওয়া যায় এটা। The radius vector either maximum or minimum. Radius vector either maximum or minimum. Next হচ্ছে অ্যাবসিডাল ডিস্টেন্স। অ্যাবসিডাল ডিস্টেন্স বলতে আমরা কি বুঝি? অ্যাবসিডাল ডিস্টেন্স, সেন্টার অফ ফোর্স থেকে অ্যাপসের যে ডিস্টেন্স, দ্যাট ইজ দ্য অ্যাবসিডাল ডিস্টেন্স। অ্যাবসিডাল অ্যাঙ্গেল, দুটো কনজিকিউটিভ অ্যাপসের মধ্যে যে অ্যাঙ্গেল, সেটাকে আমরা বলি অ্যাবসিডাল অ্যাঙ্গেল। দ্য ডিস্টেন্স অফ অ্যান অ্যাপস ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স is called an apsidal distance. Next হচ্ছে apsidal angle. Apsidal angle. The angle between two apsidal distances is called apsidal angle. তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসটা শেষই হয়ে গেছে সেন্ট্রাল অরবিটে। খেয়াল করে দেখো, সিলেবাসটা আমি প্রথমেই দিয়েছিলাম, এটা শেষ হয়েছে সেন্ট্রাল অরবিটে। যদি সেন্ট্রাল অরবিটে শেষ এটা না হতো বা এটা 11-12 হতো, তাহলে আমাদেরকে নিউটন ইনভার্স স্কয়ার ল এটা মনে রাখতে হতো, গ্র্যাভিটেশনাল কনসেপ্টগুলো মনে রাখতে হতো, এসকেপ ভেলোসিটি মনে রাখতে হতো। সিলেবাস তোমাদের যেভাবে দেওয়া আছে তাতে এরপরে এখান থেকে আর কিছু নেই বা আর কিছু মনে রাখার প্রয়োজন নেই। মোটামুটি বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। ঠিক আছে, তোমাদের মানে যেরকম চেয়েছিলে সেরকম পেয়েছো? হ্যাঁ স্যার।
এইভাবে এগুলো মনে রাখবে। আর এর পরের দিনের টপিক, এর পরে যেদিন এরকম একটা ক্লাস হবে সেটা আমি তোমাদের আগে থেকে বলে দেবো, ওটা ইন্টারেকশন মোডে হবে। ডাইনামিক্সটা খুব একটা ইন্টারেকশন মোডের কিছু নেই, অনেকেই বলো যে ভালো লাগে না, পড়া নেই, সেই জন্য একটু বলে দিলাম আমি।